সুপ্রিয় শিক্ষার্থী, আমি স্বাগত জানাচ্ছি আজকের দুঃখিত অনলাইন বাংলা ক্লাসে। আমি খুবই আশাবাদী ছিলাম যে তোমাদের 9-এর প্রথম বাংলা ক্লাসরুমে, নতুন বইয়ের গন্ধভরা ক্লাসরুমে তোমাদের সঙ্গে একই সাথে একটা আনন্দঘন পরিবেশে ক্লাস নিতে, কিন্তু কোভিড-19 যেটা করোনা ভাইরাস নামে অধিক পরিচিত, এই ভাইরাসের প্রভাব এতটাই সংক্রমিত অবস্থায় এখন পর্যন্ত বর্তমান যে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন জানুয়ারি মাসেও স্কুলকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ রাখার সিদ্ধান্তে অটল আছেন। সরকারের সময়োপযোগী, যুগোপযোগী সিদ্ধান্তের প্রতি আমরা পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেই শিক্ষা কার্যক্রমের যে অনলাইন প্রক্রিয়া এতদিন যাবত আমরা চালিয়ে এসেছি, সেটারই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে অনলাইন ক্লাসের বিষয়কে, অনলাইন ক্লাসের যে কার্যক্রম পরিচালিত হচ্ছে সে বিষয়টিকে, সেই ধারাটিকে এখনো বলবৎ রাখছি। তারই নিমিত্তে, তারই ফলশ্রুতিতে আজকের এই অনলাইন ক্লাসের অবতারণা। তোমরা ইতোমধ্যে 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে পদার্পণ করেছ। তোমাদেরকে শুভেচ্ছা জানাই। নতুন একটি বছরে তোমরা পা দিয়েছ, নতুন একটি সময় পা দিয়েছ, নতুন একটি অবস্থা, পরিবেশ, প্রতিবেশের মধ্যে তোমরা উত্তীর্ণ হয়েছ। 9ম এবং 10ম শ্রেণীকে মূলত প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি বলা হয়। তোমরা অবশ্যই জানো যে এসএসসির যে পরীক্ষাটা হয়, সেকেন্ডারি যে পরীক্ষা, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যে পরীক্ষা, সেই পরীক্ষাটিকে পূর্বে প্রবেশিকা পরীক্ষা বলা হতো। অর্থাৎ শিক্ষার প্রবেশদ্বারই হচ্ছে এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রবেশিকা পরীক্ষার মধ্য দিয়েই আসলে একটি শিক্ষার্থী তার শিক্ষা জীবনে পদার্পণ করে। প্রবেশিকা পরীক্ষার মধ্য দিয়েই একটি শিক্ষার্থী উচ্চতর শিক্ষার দিকে ধাবিত হয়। এজন্যই প্রবেশিকা পরীক্ষা বলা হতো। তো আজকে আমরা একটি গল্প নিয়ে আলোচনা করব। প্রথমে কবিতায় না যাই, গল্প দিয়েই শুরু করি। একটা চমৎকার গল্প দিয়ে আমরা আজকে শুরু করব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তোমরা জানো, অপরাজেয় কথাশিল্পী। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গল্প তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, যেটা 9ম শ্রেণীর প্রথম দিকেই আমরা পড়িয়ে থাকি। এই গল্পটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। গল্পটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছেন, তার মধ্যে তৎকালীন সময়ের, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অভাগীর স্বর্গ যে এই সময়কে কেন্দ্র করে লিখছেন, সেই তৎকালীন সময়ের সমাজ বাস্তবতার চিত্র যেমন উন্মোচিত হয়েছে এই অভাগীর স্বর্গ গল্পে, ঠিক তেমনিভাবে উন্মোচিত হয়েছে একজন নারীর সমাজে টিকে থাকার যে বাস্তবতা, লড়াই, সেই লড়াইটি এখানে উন্মোচিত হয়েছে। সামন্ত প্রভুদের যে নির্মম অত্যাচার, সেই অত্যাচারের রূপের পাশাপাশি আমরা অভাগীর স্বর্গ গল্পটি নিয়ে আলোচনা করবার পূর্বে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে মূলত যে তথ্যগুলো দরকার হয় আমাদের পরীক্ষার জন্য, সেগুলো এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালের 15ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। খুব গুরুত্বপূর্ণ তথ্য, 1876 সালের 15ই সেপ্টেম্বর। শরৎচন্দ্রের জন্মসাল, মৃত্যুসাল, কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক পেয়েছেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
পরীক্ষায় প্রায়ই আসে, এবং সারা জীবনে তোমরা যতগুলো পরীক্ষায় অ্যাটেন্ড করবে, যতগুলো পরীক্ষা তোমরা দেবে, সেটা ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চাকরির পরীক্ষা, সব জায়গাতেই তুমি শরৎচন্দ্র সম্পর্কে প্রশ্ন পাবে, সুতরাং গুরুত্বপূর্ণ। 1903 সালে ভাগ্যের সন্ধানে তিনি বার্মা যান। 1916 সালে কলকাতায় ফিরে আসেন। 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করেন। তাহলে 1903 সালে তিনি ভাগ্যের সন্ধানে বার্মা যাচ্ছেন, সেখানে গিয়ে সাহিত্য চর্চার মূলত হাতেখড়ি তার হয়, সাহিত্য চর্চা তিনি করতে থাকেন। এরপর 1916 সালে তিনি যখন কলকাতায় ফিরে আসেন, সেই কলকাতায় ফিরে আসার পর থেকেই তিনি সাহিত্য চর্চায় অতি মাত্রায় আত্মনিয়োগ করতে থাকেন নিজেকে, যার ফলশ্রুতিতে 1920 সালে তার এই সাহিত্য চর্চার কারণেই মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগত্তারিণী স্বর্ণপদকটি দেন, তিনি লাভ করেন। এরপর 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড বলে থাকি আমরা যাকে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট উপাধিতে ভূষিত করেন। আর উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো শরৎচন্দ্রের রয়েছে তার মধ্যে বরদিদি, মেজদিদি, রামের সুমতি, খুবই বিখ্যাত এই গ্রন্থগুলো, তোমরা আগে অনেক নাম শুনে থাকবে। দেবদাস, দেনা পাওনা, পথের দাবি। পথের দাবি তো অসাধারণ একটি উপন্যাস, তোমরা যদি সময় পাও পড়ে দেখতে পারো, রাজনৈতিক উপন্যাস। শেষ প্রশ্ন, পল্লী সমাজ। পল্লী সমাজ উপন্যাসটিও অবশ্যই আমি চাই তোমরা পড়বে। পল্লীর যে একটা শ্রেণী আছে, পল্লীতে নেতৃস্থানীয় যে গোষ্ঠীটা আছে, তারা পল্লীর সমাজকে কতটা কলুষিত করেছে সেটা আমরা পল্লী সমাজ এই উপন্যাসের মধ্যে পাবো। শ্রীকান্ত তার একমাত্র 4 খণ্ডের আত্মজৈবনিক উপন্যাস শ্রীকান্ত, এটা খুবই ভালো লাগবে তোমাদের, আশা করছি পড়বে। ছবি, দত্তা, বিন্দুর ছেলে, এই গ্রন্থগুলোর জন্য শরৎচন্দ্র অনেক অনেক উঁচু মাপের একজন লেখকে পরিণত হয়েছেন। এই গুণী শিল্পী 1938 সালের 16 জানুয়ারি লোকান্তরিত হন, পরলোক গমন করেন। আমাদের আজকে আমরা এই গল্পটির যে বিশেষ পাঠ, আমি যেটা ডিসপ্লেতে দেখিয়েছি, গল্পে বর্ণিত সমাজ বাস্তবতা এবং নিঃসঙ্গতার এক ধরনের রূপায়ণ আমরা দেখানোর চেষ্টা করব, তবে আজকের ক্লাসে নয়। এটি আমরা দ্বিতীয় ক্লাসে যখন পাঠ বিশ্লেষণে যাব তখন গল্পের যে সমাজ বাস্তবতার যে স্বরূপটা আছে, নিঃসঙ্গতার যে স্বরূপটা আছে, আমাদের অভাগীর স্বর্গ গল্পের যে মূল দুটি চরিত্র, প্রধান যে দুটি চরিত্র অভাগী এবং তার পুত্র কাঙালি, এই দুটো চরিত্রের নিঃসঙ্গতার স্বরূপের সঙ্গে বর্ণিত সমাজ বাস্তবতার স্বরূপকে একীভূত করার চেষ্টা করব। এই গল্পটির যদি মূল ভাবের জায়গায় আসি, যে গল্পটি কিসের উপর দাঁড়িয়ে আছে বা গল্পটির মধ্যে আসলে কি উন্মোচিত করার চেষ্টা করেছেন আমাদের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তবে বলতে হয় যে সমাজের নিচু শ্রেণীর, আমি অভাগীর কথা বলছি, সমাজের নিচু শ্রেণীর এক স্বামী পরিত্যক্তা নারী হচ্ছে অভাগী। এই অভাগীর একমাত্র পুত্র কাঙালি। একই গ্রামে, অর্থাৎ অভাগী কাঙালি যে গ্রামে বসবাস করছে, সেই একই গ্রামে নেতৃস্থানীয় ব্রাহ্মণ শ্রেণীর, যাদেরকে আমরা বলছি সমাজের বা গ্রামের বা এলাকার উচ্চ বর্ণের প্রভাবশালী যে ব্যক্তিবর্গরা থাকেন, তাদের মধ্যে অন্যতম একজন এই গল্পে ঠাকুরদাস মুখোপাধ্যায়। এই ঠাকুরদাস মুখোপাধ্যায়ের বর্ষীয়সী স্ত্রী, অর্থাৎ অতি বৃদ্ধ যে স্ত্রী, যার অনেক বয়স হয়েছে, তার মৃত্যুতে আড়ম্বরপূর্ণ সৎকারের আয়োজন করা হয়। সৎকার হচ্ছে এখানে অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে মানুষ মারা যাওয়ার পর যে ক্রিয়াকর্মগুলো করার মধ্য দিয়ে মৃতের সৎকার করা হয়। যেমন মুসলমান
যারা আছেন তাদের জানাজা পড়ানো হয়। জানাজার আগে কিছু কাজ আছে, গোসল এবং অন্যান্য বিষয় তোমরা জানো। এগুলোকে আমরা সৎকার বলছি। এই ঠাকুরদাস মুখোপাধ্যায়, যিনি ওই গ্রামের উচ্চ বর্ণের এবং উচ্চ বর্গের প্রভাবশালী একজন ব্যক্তি, তার স্ত্রীর মৃত্যুতে আড়ম্বরপূর্ণ সৎকারের আয়োজন করে। এই দৃশ্য যখন আমাদের অভাগী তার দুচোখ ভরে তার মনের মধ্যে পুরে নেয়, তার মনের মধ্যে বসিয়ে নেয়, বঞ্চিত অভাগী, ঠিক তারও মনে হয় আমিও বোধহয় ঠাকুরদাস মুখোপাধ্যায়ের স্ত্রীর মতো স্বর্গে যেতে পারবো। অর্থাৎ অভাগীর ভেতরে নিঃসঙ্গতাজনিত কারণে, নিঃসঙ্গতার রূপায়ণের কথা আমি বলেছি, সেই নিঃসঙ্গতাজনিত কারণে তার ভেতরেও স্বর্গ লাভের এক ধরনের বাসনা তৈরি হয় সেই অন্ত্যেষ্টিক্রিয়ার আড়ম্বরপূর্ণ সৎকারের দৃশ্য দেখার মধ্য দিয়ে। তোমরা গল্পটি যখনই পড়বে তখন আমার এই কথাগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, সমাজপতিদের দ্বারা সৃষ্ট দরিদ্র অবস্থার কারণে, বিষয়টি খেয়াল করো, দুঃখজনক কোনটি? সমাজপতিদের দ্বারা সৃষ্ট দরিদ্র অবস্থার কারণে। তাহলে যারা সমাজে দরিদ্র আছে তারা আদতে দরিদ্র ছিল না, অভাবগ্রস্ত ছিল না, কিংবা দরিদ্র দশার নিচে, দরিদ্র সীমার নিচে তাদের বসবাস করার কথা নয়। তাহলে এটি সৃষ্টি করেছেন কেউ, সেটি হচ্ছে সমাজপতিরা। অর্থাৎ সমাজের উচ্চবর্গের প্রভাবশালী যে সমাজপতিরা আছে তাদের দ্বারাই সৃষ্টি হয়েছে সমাজের এই দরিদ্র অবস্থা। এই দরিদ্র অবস্থার কারণে শেষ পর্যন্ত অভাগীকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়। শুধু মৃত্যু না, করুণ মৃত্যুকে মেনে নিতে হয়। তার শবযাত্রার কোনো আয়োজন তো দূরের কথা, অর্থাৎ সৎকারে যে আড়ম্বরপূর্ণ অবস্থা তৈরি হয়েছিল সেই শবযাত্রার কোনো আয়োজন তো দূরের কথা, শেষ পর্যন্ত কাঠের অভাবে সৎকার পর্যন্ত হয়নি আমাদের অভাগীর। অথচ তার বাড়ির পাশেই একটি বেলগাছ লাগিয়েছিল আমাদের অভাগী। সেই বেলগাছটি পর্যন্ত কাটতে গিয়ে কাঙালিকে, অর্থাৎ তার ছেলেকে, কত ধরনের অপমান, অপদস্থ এবং মর্মপীড়ার শিকার হতে হয় সেটি আমরা গল্প পাঠ করা মাত্রই বুঝতে পারবো। তাহলে নিজের লাগানো গাছ, সেই কাঠ পর্যন্ত অভাগীর শবযাত্রা এবং অন্ত্যেষ্টিক্রিয়া বা সৎকারের সময় কাজে লাগেনি, পায়নি, বরং সামন্তবাদের একটা নির্মম রূপ তার উপর এতটাই পরিগ্রহ হয় যে শেষ পর্যন্ত খড়ের নুরো জ্বালিয়ে তাকে নদীর চড়ায় পুঁতে ফেলা হয়, সৎকার করা ছাড়াই। এই গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণীর অন্তেবাসী যারা, একেবারে সমাজের প্রান্তে যারা অবস্থান করে, সেই নিচু শ্রেণীর, আমরা যাদেরকে বলছি নিচু, নিচু শ্রেণীর হতদরিদ্র মানুষগুলোর দুঃখ কষ্ট এবং যন্ত্রণা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পে করুণ ভাষায় উপস্থাপিত করেছেন এবং এক ধরনের সহানুভূতিশীলতা আমরা এই গল্পে উন্মোচিত হতে দেখব এই শ্রেণীর মানুষগুলোর প্রতি শরৎচন্দ্রের। এর পেছনে অবশ্য শরৎচন্দ্রের ব্যাখ্যা আছে, অর্থাৎ শরৎচন্দ্র কেন এই শ্রেণীর মানুষগুলোর প্রতি এতটা সহানুভূতিশীল হয়েছে সেটি আসলে বিস্তারিত অনলাইন ক্লাসে বলা সম্ভব নয়। আমি প্রতিষ্ঠান যখন খুলবে, সময় যখন স্বাভাবিক হয়ে যাবে, তখন নিশ্চয়ই আমি শরৎচন্দ্রের এই প্রবণতার জায়গাটিকে তোমাদের মাঝে উপস্থাপন করব। এরপরে আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছি এবং পরবর্তী ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করব, সেই বিষয়গুলোর একটি সারসংক্ষেপ এখানে দেখানোর চেষ্টা করেছি। দেখো যে এই গল্পটি তোমরা পড়বে গল্পের রূপ এবং রীতির বৈশিষ্ট্য জানার জন্য পড়বে, যে গল্পটা দেখতে কেমন হয়, গল্পটা কিভাবে নির্মিত হয়। আমরা লেকচারের ফাঁকে ফাঁকে বলার চেষ্টা করব। গল্প অনুধাবন করতে হবে, যেহেতু তোমরা সদ্য অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে পা দিয়েছ। গল্পকে কিভাবে পড়তে হয়, গল্পের কোন কোন জায়গাগুলোকে মোটা দাগে বিশেষভাবে অনুধাবন করে
প্রয়োগ করতে হয় সেই জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করব। সমাজের শ্রেণী বৈষম্যের যে নির্মম রূপ, এটি আমরা অবশ্যই গল্প অনুধাবনের মধ্য দিয়ে অনুধাবন করার চেষ্টা করব এবং তোমরা দেখবে শ্রেণী বৈষম্যের নির্মম রূপের জায়গাগুলো কোথায়। সামন্তবাদী সমাজের নিষ্ঠুর চিত্রের বর্ণনা, আমি সামন্তবাদ সম্পর্কে একটা শব্দই উল্লেখ করেছি, সামন্তবাদ, যেটাকে আমরা বলছি ফিউডাল সোসাইটি। এটা নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনায় যাচ্ছি। আর সমাজের যে হতদরিদ্র মানুষ আছে, যারা সমাজপতিদের দ্বারা সবসময় বঞ্চিত এবং নিগৃহীত, তাদের রূপ অভাগী, তার পুত্র কাঙালি, কাঙালির বাবা রসিক বাঘ, রাখালের মা বিন্দির পিসি, এই নামগুলোর মধ্য দিয়ে আমরা হতদরিদ্র মানুষের চিত্রটি দেখতে পাব। এরপরে আসি যে ছোট গল্প আসলে কি, কেমন হয়। রবীন্দ্রনাথের একটি উক্তি আছে যে অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়া হইল না শেষ। তোমরা এই গল্প পাঠ করার একদম শেষে গিয়ে যখন দেখবে অভাগীকে কাঠের অভাবে এবং সমাজপতিদের একরকম রক্তচক্ষুর নির্দেশনায় যখন নদীর চড়ায় অর্থাৎ নদীর চরে গিয়ে মুখে খড়ের কিছুটা আগুন ঠেকিয়ে পুঁতে ফেলা হচ্ছে, সেই জায়গায় গিয়ে তোমরা দেখবে যে শুধু যে খড়ের অল্প যে ধোঁয়াটুকু উপরের দিকে উঠে যাচ্ছিল, সেই ধোঁয়ার দিকে অভাগীর ছেলে কাঙালি এক দৃষ্টিতে চেয়েছিল। এরপর তোমাদের মনে প্রশ্ন জাগবে, তাহলে এই ছোট্ট ছেলে, 14-15 বছরের অপুষ্টিতে ভোগা ছোট্ট একটি ছেলে, ছোট্ট একটি কিশোর কাঙালি, তার কি হবে? সে কার কাছে থাকবে? এই যে অতৃপ্তির জায়গা, এরপরে কি হবে, তারপরে কি হতো, সাঙ্গ হয়েও মনে হচ্ছে শেষ হলো না, শেষ হইয়া হইল না শেষ। এই জন্যই বলছে যে ছোট গল্প হচ্ছে অন্তরে এক ধরনের অতৃপ্তি রয়ে যাবে, যে এই ঘটনার পর কি হলো, কাঙালির কি হবে, শেষ পর্যন্ত কাঙালির কি হলো, এই যে জানার একটা আগ্রহ মনে হবে যে শেষ হয়েও যেন শেষ হলো না। এইবার আসি যে ছোট গল্প হলো আকারে ছোট, জীবনের একটা খণ্ডাংশের রসনিবিড় উপস্থাপনা, অথচ রসনিবিড় উপস্থাপনা হওয়া সত্ত্বেও সবসময় ছোট গল্প জীবনের পূর্ণ যে অবয়ব, পূর্ণ যে আকৃতি, সেটাকেই চিহ্নিত করে গেছে। আর এ কারণেই ছোট গল্পের আরম্ভ ও পরিসমাপ্তি ঘটে নাটকীয়ভাবে। আমরা জানি যে বাংলা সাহিত্যে সার্থক দৃষ্টান্ত উপস্থাপনকারী ছোট গল্পকার হচ্ছে রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথই কিন্তু তার একটি কবিতায় এই কথাগুলো বলেছেন ছোট গল্প সম্পর্কে। অর্থাৎ ছোট গল্প পাঠ শেষে পাঠকের মনোবাস্তবতায় এমন একটি বিষয় তাড়িত হয়, এমন একটি বিষয় তাকে অস্থির করে তোলে যে এই ঘটনাধারার বিবরণের পরে কি হলো, এই বিষয়টি জানার জন্য পাঠক তার শিল্প দৃষ্টি দিয়েও কোনো উত্তর পায় না, বরং অস্থিরতার মধ্য দিয়েই তাকে সেই গল্পটি শেষ করতে হয়, যেন শেষ হইয়া হইল না শেষ। সাহিত্যের সমস্ত শাখার মধ্যেই ছোট গল্পটি সবচেয়ে আধুনিক, কেননা ছোট গল্প সমস্ত সাহিত্যের পরে এসেছে, সবার পরে সৃষ্টি হচ্ছে ছোট গল্প। সার্থক বাংলা সাহিত্যে ছোট গল্প লেখা শুরু হয় খুব বেশি দিন আগে নয়, 20 শতকের প্রথমার্ধের দিকে ছোট গল্প লেখা শুরু হয়। পূর্বে আমাদের এই ছোট গল্পকে শুধু গল্পই বলা হতো, আর বড় যে গল্প আছে সেই গল্পকে বলা হতো উপন্যাসিকা। এটা তোমরা মনে রেখো, পরবর্তী সময়ে কাজে আসবে। আমরা শব্দার্থ নিয়ে আলোচনা করেই আজকের ক্লাস শেষ করব। শব্দার্থ তোমাদের অভাগীর স্বর্গ গল্পটা অনেক বড় হলেও শব্দার্থে যে জায়গাগুলো আছে তোমরা পরামাত্রই বুঝতে পারবে। তারপরে আমি কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে। আর দ্বিতীয় ক্লাসে আমরা সরাসরি পাঠ বিশ্লেষণে গিয়ে গল্পটি শেষ করব। অশন শব্দের অর্থ হচ্ছে খাদ্যদ্রব্য বা আহারের বস্তু। অশন, বসন। বসন শব্দের অর্থ হচ্ছে বস্ত্র বা কাপড়।
অশন বসন। ভগ্ন কণ্ঠ অর্থাৎ যে কণ্ঠটি ভগ্ন, ভেঙে গেছে, অর্থাৎ কণ্ঠ থেকে যে স্বর নিঃসৃত হয় সেই স্বরটি বিকৃত, স্বাভাবিক উচ্চারণের স্বর নয়, সেটাকে আমরা বলছি ভগ্নকণ্ঠ। যেটি আমরা গল্পে পাবো, কাঙালির ভগ্নকণ্ঠ আবেগজনিত কারণে যে কণ্ঠস্বরটা বিকৃত হয়ে গিয়েছিল সেটি। সজ্ঞ, এখানে আঞ্চলিক ভাষা প্রয়োগ করা হয়েছে, যেহেতু কাঙালি এবং অভাগীর মুখ দিয়ে কথাটা বের হয়েছে সেজন্য তারা সজ্ঞ বলছে, স্বর্গ না বলে। তো সজ্ঞ হচ্ছে স্বর্গ। আমরা পরের পেজে এসেছি। ক্রোর। ক্রোর শব্দের অর্থ কোল, তোমরা এটা হয়তো জেনে থাকবে। ইন্দ্রজাল শব্দটি নতুন হতে পারে। ইন্দ্রজাল শব্দের অর্থ হচ্ছে জাদুবিদ্যা। আসলে ইন্দ্রজালকে আমরা বলি হচ্ছে এক ধরনের মোহময় অবস্থা, মোহ তৈরি করে এমন একটা অবস্থা, যেটাকে বলতে পারো স্পেল বাউন্ড। স্পেল বাউন্ডকে আমরা মূলত ইন্দ্রজাল বলে থাকি। আর বর্ষীয়সী শব্দটি মূলত স্ত্রীদের ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। এটা অতি বৃদ্ধ অর্থ বোঝাতে মূলত বর্ষীয়সী শব্দটি ব্যবহার করা হয়। তো শিক্ষার্থীরা, আজকে আমরা পাঠ বিশ্লেষণে যাচ্ছি না। পরবর্তী ক্লাসে আমরা পাঠ বিশ্লেষণের মধ্য দিয়ে অভাগীর স্বর্গ গল্পটির পরিসমাপ্তি ঘটাবো। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।